গল্পের শুরুতেই কিছু ওয়ার্কারদের আন্দোলন করতে দেখা যায়। তাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে তাদের মাইনে যেন বাড়ানো হয়। আর তারা সবাই উইলফ্রেডো নামে একজন পলিটিশিয়ানের বিরুদ্ধেই তখন আন্দোলন করছিল। আর এই আন্দোলনকারীদের মধ্যেই একটা ছেলেকে দেখতে পাওয়া যায় যে নিজের মুখটা ঢেকে ওখানে ছিল আর সবাইকে সাহায্য করছিল জল আর খাবার দিয়ে। মানে সবাই যাতে আন্দোলন চালিয়ে যায় সেই জন্যই এই ছেলেটা সাহায্য করছে। অন্যদিকে আমাদের গল্পে নায়িকাকে দেখতে পাওয়া যায় যার নাম আয়েফ। আয়েফ একটা কনভেনিয়েন্স স্টোরে কাজ করে আর সেই জন্য ওখানে থাকা ওর দুই বন্ধু জোবার্ট আর রুকি ওকে মেসেজ করতে থাকে যে তুই কোথায় আছিস, তুই কখন আসবি। আয়েফ যখনই বাস স্টপের লাইনে দাঁড়ায় তখনই এক মহিলার সঙ্গে ওর ঝামেলা লেগে যায়। এরপর বাস চলে আসলে সবাই মিলে বাসে উঠে যায়। ঠিক সেই সময় কন্ডাক্টর আয়েফকে বলে তুমি উঠবে না, বাস এখন ভর্তি হয়ে গেছে। কিন্তু আয়েফ ঝগড়া করে ঠিকই বাসে উঠে পড়ে, কারণ ও যদি এই বাসে না ওঠে তাহলে ওর কাজে যেতে অনেক দেরি হয়ে যাবে। আয়েফ যখন বাসে করে যাচ্ছিল তখন চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছিল, কেউ ঝগড়া করছিল তো কেউ খুব জোরে জোরে কথা বলছিল। এই সমস্ত কিছু আয়েফের খুব বিরক্তি লাগে। আর এই সমস্ত বাজে আওয়াজগুলো এড়ানোর জন্য আয়েফ সে সময় কানে হেডফোন ঢুকিয়ে নেয়। আর আয়েফ হচ্ছে খুব বড় একজন কে পপ ফ্যান, আর তার সব থেকে পছন্দ হচ্ছে বিটিএস এর জাংকুকের গান। জাংকুকের গান আয়েফ যখন শোনে তার মনে হয় যেন পৃথিবীটা পুরো শান্ত হয়ে গেছে আর সে জাংকুকের সাথেই আছে। আর জাংকুককে আয়েফ মনে মনে নিজের বয়ফ্রেন্ডও মনে করে আর বিয়েও হয়ে গেছে এসবও বলে। অন্যদিকে সেই আন্দোলনের জায়গায় দেখা যায় সেখানে পুলিশ চলে এসেছে আর আন্দোলনকারীদের লাঠিচার্জ করা শুরু করে দেয়। আর ওরা সবাই মিলে ওই ছেলেটা মানে যে মুখ ঢেকেছিল তাকেও ধরে ফেলে। তো ছেলেটা তখন ওখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। ছেলেটা ওখান থেকে পালাতে পালাতে একটা ব্রিজের ওপর উঠে আসে আর ঠিক সেই ব্রিজেরই নিচ থেকে আয়েফ ওপরে উঠছিল। আর এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম ম্যানি। ম্যানি তখন দৌড়ে এসে আয়েফের কাছে আসে আর ওর কানের হেডফোনটা নিজের কানে ঢুকিয়ে নেয়। প্রথম দেখাতেই ম্যানিকে আয়েফের দারুণ পছন্দ হয়ে যায় আর আয়েফ তো ম্যানির দিকে হা করে তাকিয়ে থাকে। আয়েফ বলে এটা তুমি কি করছো? ম্যানি বলে আমার জীবন এখন বিপদে রয়েছে, তুমি প্লিজ আমাকে একটু বাঁচিয়ে নাও। পুলিশরা আমাকে ধরতে আসছে ওই আন্দোলনের ভেতরে ছিলাম বলে। তুমি ভান করো যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক সেই সময় ওখানে দুটো পুলিশ চলে আসে আর পুলিশরা বলতে থাকে তোমরা কি ভেবেছো আমি বোকা? এইসব নাটক আমাদের অনেক দিন থেকেই দেখা রয়েছে। ম্যানি আর আয়েফ সেই সময় এমন ভাব করতে থাকে যে ওরা সত্যি সত্যি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর এইসব আন্দোলনের ব্যাপারে ওরা কিছুই জানে না। কিন্তু পুলিশ তো ওদের কোনো কথাই বিশ্বাস করতেই চায় না। আয়েফ বলে যে আমরা সত্যি সত্যি কাপেল, আমরা অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছি, আমরা তো এখান থেকে এমনি হেঁটে যাচ্ছিলাম। পুলিশ বলে ঠিক আছে আমরা তোমার কথা বিশ্বাস করব, ওই ব্যাগটা আমরা চেক করে দেখি। ব্যাপারটা হচ্ছে এই ব্যাগের মধ্যেই তো অনেক জিনিস রয়েছে যেগুলো দেখলেই পুলিশরা বুঝতে পারবে যে ম্যানি আন্দোলনের ভেতরে ছিল। এই সময়ই ম্যানি ব্যাগ থেকে কিছু জিনিস বার করার নাটক করতে গিয়ে কালার বোম ওখানে স্প্ল্যাশ করে দেয় আর সেই সুযোগেই ওখানে প্রচুর রং হয়ে যায় আর ওরা দুজনে পুলিশের হাত থেকে পালিয়ে আসে, যেটাতে আয়েফ ভীষণ মজা পায়। ওরা দুজনে ওখান থেকে পালাতে পালাতে একটা গলির ভেতরে চলে আসে আর একটা জায়গায় লুকিয়ে দেখে যে পুলিশরা ওদের ধরার জন্য অন্য রাস্তায় চলে গেছে। এরপর আয়েফ তো হাহা করে হাসতে থাকে আর বলে যে আমি জীবনে প্রথমবার এরকম পুলিশের হাত থেকে পালালাম। ম্যানি সেই সময় আয়েফের দিকে হাঁ করে তাকিয়েছিল, কারণ আয়েফকে দেখেও ম্যানি কিন্তু প্রথমবার প্রেমে পড়ে গেছে। এরপর আয়েফ যখন ওখান থেকে চলে যাচ্ছিল ম্যানি আয়েফকে ডাকে। সেই সময় দেখা যায় যে ম্যানির হাতে চোট লেগেছে। ম্যানি বলে আচ্ছা তোমার নাম কি? আয়েফ বলে আমি তো অচেনা কাউকে আমার নাম বলি না। ম্যানি বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আয়েফ বলে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার বরের নাম জাংকুক, ওর সঙ্গে আমার অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। আয়েফ সেই সময় একটা ব্যান্ডেড লাগিয়েও দেয় ওর হাতে। এরপর আয়েফ যখন ওখান থেকে চলে যাচ্ছিল হঠাৎ করে অনেক বৃষ্টি নামে আর ম্যানি সেই সময় ওর ছাতাটা আয়েফের মাথায় ধরে। ম্যানি বলে যে তোমাকে যদি আমি অনেক কোয়েশ্চেন করে থাকি তার জন্য সরি, তুমি এই ছাতাটা নিতে পারো। কিন্তু আয়েফ কিছুতেই এই ছাতাটা নিতে চায় না, কারণ ম্যানি তো ভিজে যাচ্ছে। ম্যানি তখন আয়েফকে ছাতাটা দিয়ে ও বৃষ্টিতে ভেজাটা অনেক এনজয় করতে থাকে, যেটা দেখে খুব মজা পায় আয়েফ। এরপর আয়েফ তাড়াতাড়ি করে চলে আসে সেই কনভেনিয়েন্স স্টোরটার সামনে, যে কনভেনিয়েন্স স্টোরে ও জব করে। এখানে এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নেয় আর রেডি হয়ে যায় কাজ করার জন্য। আর আজকে তো অনেক লেট করেও এসেছে, সেই জন্য সেই কনভেনিয়েন্স স্টোরের মালিক আয়েফকে বকা দেয়। সেই সময় রুকি নামের মেয়েটা আর জোবার্ট নামের ছেলেটাও চলে আসে ওখানে। আর সবার সঙ্গেই আয়েফের সম্পর্ক খুব ভালো। আয়েফ হঠাৎ দেখতে পায় যে রুকি নামের মেয়েটার হাতে কিসের একটা দাগ, কিন্তু সেই দাগটার ব্যাপারে রুকি কিছুই বলে না।
এরপর আইফ চলে যায় জোবার্টের কাছে জিজ্ঞাসা করতে যে রুকির হাতে কি হয়েছে। জোবার্ট তখন বলে যে রুকির যে বয়ফ্রেন্ড রয়েছে সে রুকিকে আবারও মেরেছে। আর বোঝা যায় যে রুকি তার রিলেশনশিপে মোটেই খুশি নয়, তার বয়ফ্রেন্ড খুবই মারধর করে তাকে। সবাই মিলে রুকিকে এই সম্পর্কটা থেকে অনেকবার করে বেরিয়ে আসতে বলেছে, কিন্তু রুকি কারোর কথা শোনে না। এই সময় ওদের কথা জানতে পারা যায় যে আইফ একজন অ্যানিমেটর হতে চায়, আর সেই জন্য সিঙ্গাপুরে গিয়ে 2 বছরের একটা কোর্সও করতে চায়। আর নিজের বানানো একটা কার্টুন ও সেই সময় জোবার্টকে দেখাচ্ছিল। এরপর ম্যানির বাড়ি দেখা যায়, সেই বাড়িটা ছিল বিশাল বড়। আর অনেক রাত হয়ে গেলে ম্যানি তারপর বাড়িতে ফিরে আসে। ছেলেটার নাম হচ্ছে ডব, যে হচ্ছে ম্যানির সৎ ভাই। তবে এই ডবের সঙ্গে ম্যানির সম্পর্ক কিন্তু অনেক ভালো। ডব ছোটবেলা থেকেই একটু অ্যাবনর্মাল, মানুষের সঙ্গে মিশতে আর কথা বলতে সেরকম সে জানে না। তবে ডব ম্যানিকে অনেক ভালোবাসে, আর সে ছবি আঁকতেও ভীষণ পছন্দ করে। সেই জন্য সারাদিন যা ছবি আঁকে, ম্যানি বাড়িতে আসলেই সেই ছবিগুলো ও ম্যানিকে দেখায়। সেই সময় আগ্নেস নামের এক মহিলা ওখানে চলে আসে, যে হচ্ছে ম্যানির সৎমা। তবে সৎমা বলে যে ম্যানির সঙ্গে তোর সম্পর্ক খারাপ তা কিন্তু নয়। সৎমা আগ্নেস ম্যানিকে অনেক পছন্দ করে। আর এই মেয়েটার নাম হচ্ছে ভিভিয়ানা, যে ম্যানির নিজের দিদি। তবে ভিভিয়ানা নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে ম্যানির দিকে তাকানোর তার সময় নেই। এরপরে ম্যানি ওর বাবাকে ফোন করে, ওর বাবা এখন বিদেশে রয়েছে। ম্যানি জানায় যে সে একটা প্ল্যান্ট শপ খুলতে চায়, কিন্তু তার বাবা এটা শুনে হাসাহাসি করতে থাকে। কারণ ম্যানির বাবা চায় ম্যানি এসব না করে পলিটিশিয়ানস হোক, না হলে কোনো একটা ব্যবসা করুক। ম্যানির অনেক মন খারাপ হয়ে যায়, ওর বাবা ওর ইচ্ছের কোনো দাম দিচ্ছে না এটা দেখে। অন্যদিকে আইফকে দেখা যায়, ও সেই সময় ওর বানানো কার্টুনটা ওর ম্যামকে দেখায়। আর ওর ম্যাম বলে, তুমি যদি সিঙ্গাপুরে যেতে চাও তাহলে তোমাকে আরও ভালো ভালো কার্টুন বানাতে হবে, না হলে হয়তো তুমি সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পাবে না। আইফ বলে সে আরও চেষ্টা করবে ভালো বানানোর জন্য। এরপর আইফ তখন নিজের ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করে। সেই সময় সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখতে পায়, আর সেই ভিডিওতেই আন্দোলনকারীদের মধ্যেও ম্যানিকেও দেখতে পায়। যে ভিডিওটা দেখে আইফের সেই সময় আবারও ম্যানির কথা মনে পড়ে যায়। আর অন্যদিকে ম্যানি, ওর তো মন খারাপ হয়ে গেছে ওর বাবার জন্য, আর হাতের ব্যান্ডেডটার দিকে তাকাতেই ওর আইফের কথা মনে পড়ে যায়। আইফের বাড়িতে সবসময় ওর মা আর বাবা খুব ঝামেলা করে। আইফের বাবা একটা নতুন চাকরি পেয়েছিল, কিন্তু সেটা চলে যাওয়ার জন্য ওর মা অনেক খারাপ ব্যবহার করে। আর ওদের দুজনের এই ঝামেলাগুলো দেখতে আইফের একদম ভালো লাগে না। পরের দিন সকাল হয়ে গেলে আইফ ওর 2 বন্ধু রুকি আর জোবার্টের সঙ্গে কনভেনিয়েন্স স্টোরের দিকেই আসছিল। সেই সময় আইফ জানায় যে কালকে একটা ছেলের সঙ্গে ওর দেখা হয়েছিল, আর সে এই ছাতাটা ওকে দিয়েছে। সেই সময় ওখানে ম্যানির একটা ছবি পোস্টার হিসেবে টাঙানো ছিল। আসলে ও যে প্ল্যান্ট শপটা খুলছে সেটারই পোস্টার ওটা। আর এটা দেখেই অবাক হয়ে যায় আইফ, আর বলে এইটাই তো ওই ছেলেটা। জোবার্ট আর রুকি দেখে যে ছেলেটা তো দারুণ স্মার্ট আর হ্যান্ডসাম। জোবার্ট আর রুকি বলে দেয় ওদেরকে যে ওরা যেন ওদের মালিককে গিয়ে বলে তাদের কনভেনিয়েন্স স্টোরে আসতে। আর সেই কনভেনিয়েন্স স্টোরের ঠিকানাটা ওরা বলে দেয়। এই দুজনের নাম হচ্ছে এইদিকে বেন 1 আর এদিকে বেন 2। তারপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর কনভেনিয়েন্স স্টোরে এসে অপেক্ষা করতে থাকে আইফ যে কখন ম্যানি আসবে। আর যখনই দরজা খুললে উইং চ্যামের আওয়াজ পাচ্ছে, তখনই ভাবছে হয়তো এবার ম্যানি আসছে। এই ব্যাপারটা রুকি আর জোবার্ট লক্ষ্য করে, আর ওরা দুজনে এটার মজা নিতে থাকে। কিন্তু আইফ তো কিছুতেই বলে না যে সে ম্যানির জন্যই অপেক্ষা করছে। আর ঠিক তখনই ম্যানিকে দেখা যায় ও সত্যি সত্যি কনভেনিয়েন্স স্টোরের সামনে চলে এসেছে। আর যখনই আইফ ম্যানিকে দেখতে পায়, ওর তো ম্যানির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সেই সময় ওর হাত থেকে কিছু জিনিস পড়ে যায়, আর ওরা দুজন মিলে তুলতে গিয়ে হাতে হাতে টাচ লেগে যায়। ম্যানি তখন আইফের নাম জানতে পেরে যায়, কারণ ওখানে ব্যাজের ওপর নাম লেখা আছে। ম্যানি বলে, তাহলে জাংকুকের বউয়ের নাম আইফ? আইফ কিছুই বলে না, খালি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর রুকি আর জোবার্ট আইফকে ঠেলে ঠেলে কাউন্টারে পাঠিয়ে দেয়। আইফের তো তখন খুবই নার্ভাস লাগছিল, যেহেতু ম্যানি একদম সামনে। ম্যানি তখন একবার বলে যে সে এই খাবারটা চায়, আরেকবার বলে সে ওই খাবারটা চায়। যেসব দেখে তো খুবই রাগ ধরে যাচ্ছিল আইফের। আর ওদের দুজনের কথাবার্তা দূর থেকে জোবার্ট আর রুকি শুনতে থাকে। শেষ পর্যন্ত ওখানে সেই মালিক চলে আসে, আর ম্যানি ওখানে যতগুলো খাবার ছিল সবগুলো কিনে নেয়। তাতে তো মালিক ভীষণ খুশি হয়ে যায়। এরপর সব কিছু কিনে নিয়ে ম্যানি ওখান থেকে বেরিয়ে যায়, আর চলে আসে সেই নিজের প্ল্যান্ট শপে। এই প্ল্যান্ট শপে তার 2 জন কর্মচারী রয়েছে, সেই যে আগে দেখা গিয়েছে বেন 1 আর বেন 2। এরা 3 জন একে অপরের সাথে অনেক ভালো সম্পর্ক। জোবার্ট সেই সময় সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে খুঁজে পেয়ে যায় ম্যানির অ্যাকাউন্টটা, যেখানে ম্যানির অ্যাকাউন্টের নাম সুপার ম্যানি। আর হঠাৎ করেই জোবার্টের হাতে টাচ লেগে একটা ছবিতে লাইক পড়ে যায়।
আর অন্যদিকে ম্যানি দেখতে পায় আইফের অ্যাকাউন্ট থেকে ওর কাছে একটা লাইক এসেছে ওর ছবিতে। তাতে করে ম্যানিও আইফের আইজি অ্যাকাউন্টটা পেয়ে যায়। দুদিক থেকে দুই দল তখন দুজনের ইনস্টাগ্রাম আইডি নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আইফ বলে, তোরা আমার ব্যাপারে যা যা ভাবছিস সেসব ভেবে লাভ নেই, এমনিতেই আমি কদিন পরে সিঙ্গাপুর চলেই যাব। এদিকে ম্যানির আইফের আইজি প্রোফাইলটাও ভীষণ ভালো লেগে যায়। সেদিনই সন্ধেবেলা ম্যানি আবারও সেই কনভেনিয়েন্স স্টোরে চলে আসে। ওকে দেখে তো খুব অবাক হয়ে যায় আইফ আর রুকি। ম্যানি এসে আইফকে বলে যে আমার সঙ্গে কি একটুখানি বেরোনো যাবে, আমি তোমাকে একটা ডিনার ট্রিট করতে চাই। তো তাতে আইফ রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে যখন একটা জায়গায় খেতে আসে, আইফ বলে আমি তোমাকে মাত্র 15 মিনিট সময় দিলাম, এর মধ্যেই তোমার কথা শেষ করতে হবে। আইফ নিজের ফোনে 15 মিনিটের একটা টাইমার সেট করে দেয়। ম্যানি বলে, তুমি ছবি আঁকতে খুব ভালোবাসো তাই না, আমি তোমার আইজি অ্যাকাউন্টে দেখেছি। আইফ বলে, তুমি কি স্টকার নাকি? ম্যানি বলে, তুমি তো আমার ছবিতে আগে লাইক করেছো, তাহলে স্টকার তুমি? এটা শুনে আইফ চুপ করে যায়। আইফ বলে, আমি অ্যানিমেটর হতে চাই আর সেই জন্য বিদেশেও যাব। ম্যানি বলে, এখানে নয় কেন? আইফ বলে, কারণ এখানে আর্টিস্টদের জন্য কোনো ফিউচার নেই, আর তারপর অ্যানিমেটারদের তো সেরকম কোনো চান্সই নেই। সেই সময় এক ওয়েটার ওখানে চলে আসে, তার ফোনে সেই সময় চলছিল এক বড় পলিটিশিয়ানসের ভিডিও। এই লোকটার নামই হচ্ছে উইলফ্রেডো। এই ভিডিওটা দেখে আইফ বলে যে এ চাইলে কিন্তু আমাদের দেশে অনেক কিছুই করতে পারে, কিন্তু কিছুই করে না, আর সারাক্ষণ খালি ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা বলে। ম্যানি বলে, আমার বাবার ব্যাপারে এত খারাপ কথা বললো না। এই কথাটা শুনে খুব মজা নিতে থাকে আইফ, কারণ উইলফ্রেডো কি করে ম্যানির বাবা হতে পারে। কিন্তু ম্যানি বলে সে সত্যি সত্যি উইলফ্রেডোর ছেলে। এটা শুনে আইফ সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে যায় যে অত বড় উইলফ্রেডো মানে পলিটিশিয়ানসের ছেলে ম্যানি, সে এত সাধারণ জীবনযাপন করে। আইফ বলে, সেদিন আন্দোলনে তুমি ছিলে, তুমি তোমার বাবার বিরুদ্ধে আন্দোলন করছিলে। ম্যানি বলে, আমি সঠিক কাজটার জন্যই আন্দোলন করছি, আমি মনে করি ওই লোকগুলোর আন্দোলন করার যথেষ্ট কারণ আছে। ম্যানিকে তখন আইফের অনেক ইন্টারেস্টিং লাগে। ম্যানি তখন বলে দেয় যে আমার তোমাকে প্রথম দিনই ভীষণ ভালো লেগে গেছে। কথাটা শুনে আইফ তো একেবারে অবাক হয়ে যায়। আইফ বলে, হ্যাঁ আমি জানি যে আমার তোমাকে পছন্দ হয়ে গেছে, আর তোমারও আমাকে অল্প অল্প পছন্দ হয়ে গেছে, তবে ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো ফিউচার নেই, সো এইসব ভেবেও কোনো লাভ নেই। ম্যানি বলে, আমরা তো একবার চান্স নিয়ে দেখতে পারি যে আমরা দুজন দুজনের জন্য পারফেক্ট কিনা। এটা শুনে আরও অবাক হয়ে যায় আইফ, আর বলে, আমার মনে হয় এটা অবান্তর কথা হচ্ছে এখানে। এরপর 15 মিনিট হয়ে গেলে আইফ ওখান থেকে উঠে চলে আসে, আর ঠিক সেই সময় ম্যানি ওকে পেছন থেকে ডাকে আর বলে, আই লাইক ইউ। আইফ বলে, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে চলে যাব, কিছুদিন পরেই বিদেশে চলে গেলে তুমি অনেক কষ্ট পাবে। ম্যানি বলে, তুমি কি আমাকে শুনতে পাওনি? আমি বললাম আই লাইক ইউ, যাকে বলে 1 4 3। আইফ বলে, তুমি কি আমার শুনতে পাওনি? আমি বললাম আমি বিদেশে চলে যাব, আর চলে গেলে তুমি কষ্ট পাবে। ম্যানি বলে, ঠিক আছে, দেখাই যাক না। আইফ তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে ম্যানি চলে আসে বারবার কনভেনিয়েন্স স্টোরে, আর সেখানে এসে এমন এমন জিনিস কেনে যেখানে 143 টাকাই হয়, আর তাতে করে আইফের মুখ থেকে সেই 1 4 3 শব্দটাই বারবার করে বেরোয়, যেটা শুনে ম্যানি তো খুব খুশি হয়ে যায়। এইভাবেই ম্যানি বারবার আইফকে দিয়ে 1 4 3 মানে আই লাইক ইউ বলাচ্ছিল। তাতে করে আইফ খুব খুশি হয়ে যায়, আবার একটু রাগও করে। এরপর ম্যানির রিকোয়েস্টে আইফ চলে আসে ওরই প্ল্যান্ট শপে। সেখানে এসে আইফের খুব ভালো লাগে, কারণ এখানে অনেক রকমের গাছ ছিল। ম্যানি তখন এক একটা গাছের বৈশিষ্ট্য আইফকে বলতে থাকে, আর কোনো গাছ সহজে বীজ থেকে কিভাবে চারা গাছ বানানো যায় সেটাও ম্যানি শেখাতে থাকে আইফকে। আর ম্যানি যখন আইফকে এগুলো শেখাতে থাকে তখন ওরা দুজনই অজান্তে অনেক কাছাকাছি চলে আসে, আর সেই সময় দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। সেই সময় আইফ বলে যে আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, না হলে লাস্ট বাসটা মিস করে যাব। এসব বলে আইফ তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরে আইফকে দেখা যায় ওর মুডটা কিন্তু আজকে অনেক ভালো আছে। ও তারপর ডিনার করতে চলে আসে। তারপর ওর মা আর বাবা একসঙ্গে ওরা তিনজন মিলে ডিনার করতে থাকে। আইফের মা আসতেই আইফকে বলা শুরু করে দেয় যে আইফ কনভেনিয়েন্স স্টোরে কাজ করছে, এইসব কাজ করে কোনো ফিউচার নেই, তার থেকে ভালো আইফ কোনো একটা হোটেলে গিয়ে পার্মানেন্ট জব করুক। কিন্তু আইফের তো এইসব কথা ভালো লাগে না, আর তারপরে আইফের মা আর আইফের বাবার মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। আর এইসবে আইফ পাত্তাও দেয় না, কারণ এটা তো রোজকার ঘটনা এই বাড়িতে। আইফ তখন দেখে যে ম্যানি ওর প্রত্যেকটা ছবিতে লাইক দিচ্ছে। তারপরে রাতে যখন ও ব্রাশ করছিল ও দেখে যে ম্যানি ওকে একটা ছবিতে ট্যাগ করেছে, আর সেটা আজকে ওই প্ল্যান্ট শপে একসঙ্গে একটা সেলফি, যেটা দেখে আইফ খুব খুশি হয়ে যায়।
পরের দিন সকাল থেকে আইফ যখনই কনভেনিয়েন্স স্টোরে কাজ করছিল ও খালি অপেক্ষা করতে থাকে যে ম্যানি কখন আসবে। আর এইসব ব্যাপারগুলো রুকি জোবার্ট সব সময় লক্ষ্য করে। অন্যদিকে ম্যানিকে দেখতে পাওয়া যায় ও সেই সময় ওর মার সঙ্গে দেখা করতে এসেছে। ওর মা আসলে বিদেশে থাকে আর কিছুদিনের জন্য এখানে এসেছে। ম্যানির মায়ের কথাবার্তা শুনে বোঝা যায় যে অনেক অহংকারী একজন মহিলা সে। ম্যানি ওর মায়ের জন্য খুব দামি আর সুন্দর একটা ফুলের গাছ নিয়ে এসেছে, কিন্তু ম্যানির মা এইসব ছোটোখাটো উপহারে একদমই খুশি হয় না। ম্যানির মা বলে, আমি খুব খুশি হয়েছি তুমি তোমার বাবার প্রফেশনটা বেছে নাওনি। ম্যানির মা জানায় যে কিছুদিন পরে ডবের জন্মদিন, সেই জন্য সে ইনভিটেশন পেয়েছে, কিন্তু সে কিছুতেই ওই বাড়িতে যেতে চায় না, কারণ ওই বাড়িতে গেলেই উইলফ্রেডোর সঙ্গে ওর দেখা হবে। আর এই উইলফ্রেডোকে যেহেতু ওর ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই ম্যানির মা ম্যানির বাবাকে একদম সহ্য করতে পারে না। আর তার সাথে সাথে ম্যানির সৎ মা আর ডব মানে ম্যানির ভাই তাকেও সহ্য করতে পারে না। তাই সেদিন ওই বাড়িতে ম্যানির মা কিছুতেই যাবে না। ম্যানি বলে, মা তুমি হয়তো ভুলে গেছো ডবের জন্মদিনের দিন আমিও জন্মেছিলাম। আর বিশেষ কথা না বাড়িয়ে ম্যানি মন খারাপ করে ওখান থেকে উঠে চলে যায় যে ম্যানির মা সামান্য ম্যানির জন্মদিনটাও মনে রাখেনি। মনটা ভালো করার জন্য ম্যানি মন খারাপ করেই চলে আসে সেই কনভেনিয়েন্স স্টোরে, কিন্তু ওখানে তখন আইফ ছিল না। অন্যদিকে আইফকে দেখা যায় ও কাজ সেরে বাড়িতে চলে এসেছে, কারণ ওর শিফট শেষ হয়ে গিয়েছিল। বাড়িতে এসে আইফ দেখতে পায় যে ওর বাবা কম্পিউটারে পার্টসগুলো খোলাখুলি করছে। আইফ বলে, ওটা তো পুরনো হয়ে গেছে, আমি এই মাসে মাইনে পেলে নতুন একটা কিনে নেব। ওর বাবা বলে, আমি একটা দারুণ জিনিস এনেছি। এরপর আইফ ওর অন্য একটা কম্পিউটার নিয়ে বসে পড়ে আর নিজের মেল অ্যাকাউন্টটা চেক করে দেখে ওখানে মাত্র 3টে মেল রয়েছে। ওখানে তখন ওর মা চলে আসে আর ওর মাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেলগুলো ডিলিট করেছো? ওর মা বলে যে আমি তো এইসব মেলের ব্যাপারে কম্পিউটারের ব্যাপারে সেরকম কিছুই জানি না। আইফ বলে, তাহলে আমার ওই সিঙ্গাপুর থেকে আসা সমস্ত মেলগুলো কি করে ডিলিট হলো? বাকি মেলগুলো আছে। আইফ বলে, তোমরা কি চাও না আমি সিঙ্গাপুরে যাই? আসলে সত্যি সত্যি আইফের মা আর বাবা কেউই চায় না আইফ ওদের দুজনকে ছেড়ে সিঙ্গাপুরে চলে যাক। আইফের মা সবসময় চেয়ে এসেছে ফিলিপিন্সে কোনো একটা হোটেলে কাজ করুক আইফ, কিন্তু আইফের স্বপ্ন সে একজন ফেমাস অ্যানিমেটর হবে আর সে সিঙ্গাপুরে গিয়ে কোর্স করবে। আইফ যখন ওর মা বাবার মুখ থেকে ওই কথাগুলো শোনে ওর মনটাও খুব খারাপ হয়ে যায়। আইফের বাবা বলে যে তোমরা সবাই যদি এইভাবে এক এক করে চলে যাও তাহলে কি এটার পরিবার থাকবে? আইফের এইসব কথা শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই ও ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এই বাড়ির মানুষগুলো যে ওর স্বপ্নের কোনো দাম দিচ্ছে না। ও যখনই বাড়ি থেকে কান্না করতে করতে বেরোবে ও দেখতে পায় ওর বাড়ির সামনে সেই সময় ম্যানি বাইক নিয়ে চলে এসেছে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় আইফ। আর এই কষ্টের মুহূর্তটাতে ম্যানিকে যেন বড্ড আপন মনে হয় আইফের। আইফের পর বাইরে চলে আসে ম্যানির কাছে আর ম্যানি আইফের চোখের জল মুছিয়ে দেয়। আসলে ম্যানিরও তো অনেক মন খারাপ ছিল, সেই জন্যই ও চলে এসেছে আইফের সঙ্গে দেখা করতে। আর তারপর ও হেলমেট পরিয়ে দেয় আইফকে। এরপর আইফ ম্যানির বাইকের পেছনে বসে পড়ে আর ওখান থেকে দুজনে চলে যায়। বাইকে বসে বসেও সেই সময় আইফ অনেক কান্না করছিল আর চিৎকার করে নিজের সমস্ত দুঃখগুলোকে বার করার চেষ্টা করছিল। এরপর আইফ ম্যানিকে শক্ত করে জড়িয়ে ধরে আর সেটা ম্যানির দারুণ লাগে। এরপর ওরা দুজনে চলে আসে একটা দোকানে আর সেখান থেকে কিছু খাবার খেতে থাকে। আইফ বলে যে ও কিছু বছর আগে একজনকে ভালোবেসেছিল, তার সঙ্গে যখন সম্পর্ক ছিল সেই ছেলেটা কখনোই চাইতো না যে তাকে ছেড়ে আইফ সিঙ্গাপুরে চলে যাক কোর্স করতে। আর সেই সময় আইফ ছেলেটাকে এতটাই বেশি ভালোবাসতো যে সিঙ্গাপুরে যাওয়া ক্যান্সেল করে দিয়েছিল আইফ। কিন্তু ছেলেটা পরে বেরিয়েছিল একটা চিটার, সে আইফকে চিট করে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। আর সেটা আইফ যখন জানতে পেরেছিল তখন আইফের অনেক কষ্ট হয়েছিল, যার জন্য সে নিজের স্বপ্ন বলিদান দেওয়ার কথা দুবার ভাবেনি। সেই ছেলেটাই আইফকে অনেক কষ্ট দিয়েছে, সেই জন্যই আইফ এবার সিঙ্গাপুরে গিয়ে কোর্স করবেই। এবার আবার ওর মা বাবা চাইছে না, কিন্তু তবুও আইফ নিজের স্বপ্নটাকে এইভাবে শেষ করে দিতে পারবে না। কথা বলার পর আইফ বলে, আমি বড্ড বেশি ড্রামাটিক হয়ে যাচ্ছি, সরি। ম্যানি বলে, তুমি আমার কাছে সরি কেন চাইছো? আমার মনে হয় সিঙ্গাপুরে গিয়ে তোমার কোর্সগুলো করা উচিত। তুমি জানো আমার জন্মানোর আগে আমার মা বাবার ডিভোর্স হয়ে গেছে আর আমার মা এখন নিজের মতো জীবন কাটাতে ব্যস্ত, আর আমার বাবা সারাদিন পার্টি পলিটিক্স এসব নিয়ে ব্যস্ত থাকে। আর কিছুক্ষণ আগে আমি আমার মায়ের কাছে গেছিলাম আর আমার মা আমার জন্মদিনটাই ভুলে গেছে। আইফ বুঝতে পারে যে ম্যানিরও মনে অনেক কষ্ট রয়েছে। ম্যানি বলে, এতটা সিরিয়াস হওয়ার কিছু হয়নি। এরপর দুজন মিলে একসঙ্গে নুডলস খাওয়া শুরু করে। আইফ বলে, আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা যাদেরকে ভালোবাসি তারাই কেন আমাদেরকে এত কষ্ট দেয়?
ম্যানি বলে আমরা তাদেরকে ভালোবাসি বলেই তো তাদের ছোটোখাটো ভুলগুলোও আমাদেরকে অনেক কষ্ট দেয়। ওরা দুজন মিলেই তখন বলে ওরা এমন একটা ভালোবাসার সম্পর্ক চায় যে ভালোবাসার সম্পর্কে কোনো রাগারাগি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে, যে সম্পর্কে কেউ কাউকে কাঁদাবে না, কেউ কাউকে কোনো কষ্ট দেবে না, আর একে অপরকে কেউ কোনোদিনও ছেড়েও যাবে না। দুজনের চয়েসটা যে এত সুন্দর করে মিলে যাচ্ছে সেটা দেখে দুজনেই হাসতে থাকে। ম্যানি বলে আমাদের সম্পর্কটাও কিন্তু কিছুটা ওরকম, যেখানে কোনো কষ্ট নেই, শুধু আছে ভালো ভালো মুহূর্ত। কথাটা শুনে একদম অবাক হয়ে আইফ তাকায় ম্যানির দিকে। ম্যানি বলে কি হবে যদি আমরা একসঙ্গে কাপল হয়ে যাই? আইফ অবাক হয়ে যায় আর বলে তুমি সিরিয়াস? ম্যানি বলে সত্যি। ম্যানি বলে তুমি যখন আমার সাথে থাকো, আমি যখন তোমার সাথে থাকি, তখন আমার খুব ভালো লাগে, তোমার প্রেজেন্সটা আমার ভালো লাগে। তোমারও কি ঠিক একই রকম মনে হয় আইফ? আইফ মাথা নেড়ে বলে আর বলে আমারও ভালো লাগে। ম্যানি বলে তো তুমি রাজি তো আমার গার্লফ্রেন্ড হতে? আইফ তখন বলে রাজি। এরপর ওরা দুজনে একটা কাগজ নিয়ে নেয় আর বলতে থাকে যে আমরা এখানে লিখবো আমাদের রিলেশনে কি কি থাকবে আর কি কি থাকবে না। সেগুলো হচ্ছে আমার রুলস। ফার্স্টে তুমি আমাকে কখনো ওই বাবু, সোনা, বেবি এসব বলে ডাকতে পারবে না, এগুলো আমার একদম ভালো লাগে না, বড্ড ন্যাকামি লাগে। সেকেন্ড রুল হচ্ছে আমরা আমাদের টাকা একদমই নষ্ট করব না ভুলভাল গিফট কিনে, আর দুজন দুজনকে সবসময় মোটিভেট করব। এইভাবেই আইফ দুজনের মধ্যে অনেক রুলস বানাতে থাকে যেগুলো ওরা কখনোই করবে না। এরপরে আইফের সমস্ত কন্ডিশনস লেখা হয়ে গেছে, আর তারপর বলে যে আমরা অক্টোবরে ব্রেকআপও করে ফেলবো, কারণ আমি বিদেশে চলে যাব। ব্রেকআপের কথাটা শুনে এতটাও বেশি খুশি হয় না ম্যানি। ম্যানি বলে এই সমস্ত রুলসগুলো তো তুমি করেছো, এবার আমি একটা রুলস লিখি। আমাদের যেদিন ব্রেকআপ হবে মানে 4 অক্টোবর, সেদিন আমরা দুজনে সেই জায়গাটাতেই দেখা করব যে জায়গাটাতে আমাদের প্রথমবার দেখা হয়েছিল। আমরা খুব সুইটভাবে দুজন দুজনকে ব্রেকআপ করব, যাতে কারোর মনে কোনো খারাপ লাগা না থাকে। আইফ এটাতে রাজি হয়ে যায় আর সবার নিচে লিখে দেয় যে 4 অক্টোবর যেখানে ওরা প্রথম দেখা করেছিল সেই জায়গাটাতেই ওরা মিট করবে শেষবারের মতো। এরপর ওরা দুজন দুজনের হাতটা ধরে, কিন্তু আইফ একটু নার্ভাস ছিল। ম্যানি বলে আমরা তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি, তাহলে আর হাত ধরতে বাধা কিসের? হঠাৎ করেই ওখানে থাকা একটা বাল্ব ফেটে যায়, যেটার ভয় পেয়ে ওরা দুজনে ওখান থেকে একসঙ্গে পালাতে থাকে। ম্যানি সেই সময় আনন্দে চিৎকার করে বলতে থাকে যে আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে, আর সেটা হচ্ছে আইফ। আর এইসব ভেবেই খুব খুশিতে থাকে ম্যানি, আর এগুলো দেখে আইফ হাসতে থাকে যে ওকে গার্লফ্রেন্ড পেয়ে ম্যানি কতটা খুশি। পরের দিন সকাল হয়ে গেলেই আইফ খুব তাড়াহুড়ো করতে থাকে, কারণ ওকে কাজে বেরোতে হবে। দেখা যায় যে আর 99 দিন বাকি রয়েছে অক্টোবর 4 আসতে। ও যখনই বেরোচ্ছিল ও খুব অবাক হয়ে যায়, কারণ ওর গেটের বাইরে ম্যানি অপেক্ষা করছে বাইক নিয়ে, যেটা দেখে আইফ তো খুব অবাক হয়ে যায়। আইফ বলে তুমি কি করছো এখানে? ম্যানি বলে আমি এদিকে একটা গাছ ডেলিভারি দিতে এসেছিলাম। যাই হোক তুমি তো স্টোরে যাবে, তো আমি তোমায় দিয়ে আসি। কথাটা বলেই ম্যানি হেলমেট এগিয়ে দেয় আইফের দিকে। আইফ বলে আমি বাসে করেই চলে যেতে পারবো। ম্যানি বলে কিন্তু আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে রাইড দিতেই পারে। তো আইফ আর কি বলবে, সে রাজি হয়ে যায় আর ম্যানির বাইকের পেছনে বসে পড়ে। ম্যানি যখন একদম কনভেনিয়েন্স স্টোরের সামনে ড্রপ করে দেয় আইফকে, এটা ভেতর থেকে বাকিরা দেখে তো একেবারে অবাক হয়ে যায় যে ওদের সম্পর্ক এত দূর এগিয়ে গেছে। এরপর যখনই আইফ কনভেনিয়েন্স স্টোরের ভেতরে ঢুকে আসে, সবাই জিজ্ঞাসা করে ম্যানি কি তোমার বয়ফ্রেন্ড? আইফ বলে হ্যাঁ। এটা শুনে ওরা তিনজন মিলে তো ভীষণ অবাক হয়ে যায়। আর যেহেতু ওরা দুজনে একসঙ্গে প্রেম করা শুরু করেছে, তাই ম্যানি আজকে সবাইকে ট্রিট দেয়। আইফ বলে আমাদের শর্তে লেখা ছিল না যে কেউ কোনো টাকা নষ্ট করবে না বাড়তি খরচ, তুমি তাহলে সবাইকে কেন ট্রিট দিচ্ছ? ম্যানি বলে আমি তো সবাইকেই খাওয়াচ্ছি, সাথে বরঞ্চ তুমিও খেয়ে নিও। এটা শুনে আইফ তখন আর কিছু বলে না। এরপর যখন আর 4 অক্টোবর আসতে 83 দিন বাকি, এই সময় বাড়ি থেকে বেরিয়ে আইফ দেখতে পায় আজকেও ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ম্যানি। আর যাকে অপেক্ষা করতে দেখে আইফ কিন্তু বেশ খুশিই হয়। আইফ বলে আজকেও নিশ্চয়ই তোমার এখানে ডেলিভারি ছিল। ম্যানি বলে এটা একটু ধরো। তো ওটা ধরতে দিয়ে ম্যানি তখন আইফের জুতোর লেসটা খুলেছিল সেটা বেঁধে দেয়, যেটা দেখে খুব খুশি হয়ে যায় আইফ। এরপর ম্যানি ওই গাছের টপটা ওই জায়গাটাতেই রাখতে শুরু করে। ম্যানি বলে এটা আমার তরফ থেকে তোমার উপহার। এই গাছটা পেয়েও আইফ অনেক খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজনে চলে যায় একটা সানগ্লাসের দোকানে, আর সেখানে গিয়ে দুজনে ম্যাচিং করে সানগ্লাস কিনবে ঠিক করে। তো সবাই মিলে ওখানে বলে যে তোমার বয়ফ্রেন্ডটা কিন্তু অনেক হ্যান্ডসাম, যেটা শুনে আইফের তো খুবই লজ্জা করছিল। আর ম্যানি তো বেশ ভালো লাগছিল সবাই যে ওকে হ্যান্ডসাম বলছে।
এরপর যখন আর মাত্র 68 দিন বাকি, তখনও ম্যানি অপেক্ষা করছিল আইফের জন্য। ম্যানি দেখায় যে আজকে ওরা কিরকম ম্যাচিং ম্যাচিং টি শার্ট পরেছে। ওদের দুজনের পেছনেই আইফের বাবা দাঁড়িয়ে ছিল। ওরা দুজনে যখন ওখান থেকে বেরোচ্ছিল তখন আইফের বাবা বলে, তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আর আজকে 1 মাস হয়ে গেল ওরা দুজন দুজনের সঙ্গে রিলেশনশিপে রয়েছে, তাই দুজন দুজনকেই বলে হ্যাপি মান্থসারি। এরকমই একদিন ম্যানির সঙ্গে দেখা করার জন্য একটা অযথা বাহানা দিয়ে চলে আসে আইফ। কিন্তু ম্যানির মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরটা একটু খারাপ, যেটা দেখে আইফ তো খুবই চিন্তিত হয়ে যায় যে ম্যানির কি হয়েছে, কেন শরীর খারাপ। আইফ তাড়াতাড়ি করে ওকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। আর সেই ওষুধ খেয়ে ম্যানি বলে, এই যে তুমি আমাকে ওষুধ খাইয়ে দিলে, এবার আমি একদম ঠিক হয়ে গেছি। এইভাবেই একটু একটু করে দিন কাটতে থাকে আর ওদের দুজনের মধ্যেও সম্পর্কটা অনেক ভালো হতে থাকে। আজকেও আইফ এসেছে ম্যানির প্ল্যান্ট শপে, আর সেখানে দেওয়ালে ডবসের আঁকা অনেক ছবি টাঙানো ছিল। সেগুলো দেখে আইফের খুব পছন্দ হয়। কিন্তু ডবস আইফের সঙ্গে একদমই কথা বলে না, কারণ ওই যে ডবস অ্যাবনর্মাল, সে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন করতে জানে না। খুব বেশি চেনা না হলে কারোর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা ডবস একদমই জানে না। ম্যানি বলে, তুমি ওর ব্যবহারে রাগ করো না, কদিন যদি তোমাকে দেখে তাহলে দেখবে খুব ভালো বন্ধু হয়ে যাবে তোমরা। আইফ তারপর একটা পেন আর পেপার নিয়ে চলে আসে ডবের সামনে বসতে, আর ও নিজে ছবি আঁকতে শুরু করে। আসলে আইফ এইভাবেই ডবের সঙ্গে মেশার চেষ্টা করছে, আর সেটা দেখে ম্যানি খুব খুশি হয়ে যায়। ডবের আঁকা ছবিগুলো সবাই মিলে অনেক ভালো বলতে থাকে। ডব তখন নিজে বলে, আচ্ছা আমি কি তোমার আঁকা ছবিটা দেখতে পারি? এই যে ডব আইফের সঙ্গে কথা বললো, এটাতে আইফ খুব খুশি হয়ে যায়। ডব বলে, কিছুদিন পরে আমাদের জন্মদিন, তুমি সেদিন আমাদের বাড়িতে এসো। আমি আর ম্যানি দুজনেই 22 বছরের হব। ডবসের থেকে এরকম ইনভিটেশন পেয়ে আইফ আরও বেশি করে খুশি হয়ে যায়। তার মানে ডবস আইফকে এখন বন্ধু হিসেবে মনে করছে, আর ওদের দুজনকে বন্ধু হয়ে যেতে দেখে সব থেকে বেশি খুশি হয় ম্যানি। এরপর ম্যানি আর আইফ দুজন মিলে একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল, আর সেই সময় ম্যানি বলে, আমিও চাই আমার জন্মদিনে তুমি আমাদের বাড়িতে এসো, সেদিন তোমার সঙ্গে আমার বাড়ির সবার আলাপ করিয়ে দেব। তবে আমি আরেকটা বিষয় নিয়েও চিন্তিত রয়েছি যে আমার বাড়ির সব লোক ভালো নয়। আইফ বলে, তুমি যদি না চাও তাহলে আমি তোমার বাড়িতে যাব না। ম্যানি বলে, আমি চাই তুমি আমাদের বাড়িতে যাও, তুমি যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাকে নিয়ে আসবো। তো আইফ রাজি হয়ে যায়, সে ম্যানির বাড়িতে ওর জন্মদিনে যাবে। সেই সময় হঠাৎ করেই সেই স্টোর থেকে ম্যানি বেরিয়ে যায়, আর বাইরে বৃষ্টি পড়ছিল সেটা এনজয় করতে থাকে। আসলে ম্যানি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে। আইফ বারবার করে ম্যানিকে ডাকে, কিন্তু ম্যানি কথা শোনে না। আইফ সেই সময় ছাতাটা নিয়ে চলে আসে ম্যানির কাছে। ওরা দুজন তখন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ম্যানি তখন ছাতাটা আইফের দিকে সরিয়ে দেয় যাতে বৃষ্টির জল আইফের গায়ে না লাগে, কিন্তু আইফ নিজেই তখন ছাতাটা সরিয়ে নেয় আর বৃষ্টিতে ভিজতে থাকে। দেখে যে বৃষ্টিতে ভিজতে তো দারুণ মজা। আর এইভাবেই শুধুমাত্র ভালো লাগাটা যেন আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছিল দুজনের মধ্যে। দেখতে দেখতে আর মাত্র 23 দিন বাকি 4 অক্টোবর আসার। অন্যদিকে আইফকে দেখা যায় ও সেই সময় কার্টুন বানাচ্ছিল, আর ঠিক সেই সময় ওর ফোনে একটা কল আসে। আসলে ও যে অ্যানিমেশন যেখানে শেখে সেখানকার ম্যাম ওকে ফোন করেছে। সেই ম্যাম বলে যে সিঙ্গাপুরে যাওয়ার জন্য যে ইন্টার্নশিপ হবে সেখানে একটা ইন্টারভিউ দিতে হবে আইএফকে, আর সেই ইন্টারভিউতে পাস করলেই আইএফ চলে যেতে পারবে সিঙ্গাপুরে, আর সেখানে গিয়ে কোর্স করতে পারবে। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় আইএফ। ঠিক সেই সময় ওখানে আইএফের বাবা চলে আসে। এটা দেখে আইফের বাবা খুব খুশি হয়ে যায় যে তার মেয়ে সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পাচ্ছে। আসলে আইফের বাবা আইফের মাকে ভয় করে, তো তাই আইফের মায়ের সামনে এটা প্রকাশ করে না যে সেও চায় তার মেয়ে সিঙ্গাপুরে গিয়ে সেটেল হোক। আইফ খুব খুশি হয়ে যায় যে ওর বাবা এতটা খুশি। অন্যদিকে ম্যানিকে দেখা যায় ওর রুম থেকে বেরিয়ে দেখে যে উইলফ্রেডো মানে ওর বাবা বিদেশ থেকে ফিরে এসেছে। এই সময় ম্যানির বাবা দেখায় যে একটা ভিডিও না খুব ভাইরাল হয়েছে, আর সেখানে আমার মনে হচ্ছে এইটা তুমি। এই ব্যাপারে তোমার কি কিছু বলার আছে ম্যানি? ম্যানি খুব অবাক হয়ে যায়, কারণ ওখানে ও সত্যি সত্যি ওটা ছিল। আসলে ম্যানির বাবা এই বাড়ির কারোর সঙ্গেই ভালো ব্যবহার করে না, এমনকি নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও নয়। আর যেহেতু ডব অনেকটাই মানসিকভাবে ভারসাম্যহীন, তাই ম্যানির বাবা তাকেও সহ্য করতে পারে না। ম্যানির বাবা বাড়ির প্রত্যেকটা লোকের ওপর আলাদা করেই ছড়ি ঘুরিয়ে রাখে। কেউ ম্যানির বাবার ওপর কথা বলার সাহস পায় না। ম্যানির বাবা বলে, আমি যদি দ্বিতীয়বার এরকম কিছু দেখি ম্যানি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা তুমি মনে রেখো। ম্যানি তখন বেশ ভয় পেয়ে যায়, কারণ ওর বাবা সত্যি সত্যি অনেক পাওয়ারফুল একজন মানুষ।
অন্যদিকে আইফকে দেখা যায় সিঙ্গাপুরে যাওয়ার যেমন একটা আনন্দ ওর মধ্যে রয়েছে, ঠিক তেমনই এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার একটা দুঃখও হয়েছে ওর। এই জায়গাটাতে ওর ভালোবাসার মানুষগুলো রয়েছে যাদেরকে ছেড়ে ওকে চলে যেতে হবে। আইফ বলে সিঙ্গাপুরের ইউনিভার্সিটির সঙ্গে ওর যে ইন্টারভিউটা রয়েছে সেখানে ওকে ভালো করে ইন্টারভিউটা দিতেই হবে, আর সেটার জন্যই আসলে আইফ ভীষণ চিন্তিত রয়েছে। রকি আর জোবার্ট তখন আইফকে বলে যে তুই তো অবশ্যই পারবি, তুই এতদিন কষ্ট করছিস আর আমরা জানি তোর ইন্টারভিউ অনেক অনেক ভালো হবে। পরের দিন ম্যানির সঙ্গে দেখা করতে চলে আসে আইফ। ওরা যে শপিং মলটাতে এসেছে সেখানে একটা খুব সুন্দর বাড়ির মতো করে সাজানো জায়গা ছিল। আসলে এটা একটা ফার্নিচার স্টোর, তাই কোন জিনিসটা কোন জায়গায় সুন্দর করে সাজালে দেখতে ভালো লাগে সেই মতোই এই জায়গাটা সাজানো। এই জায়গাটাতে এসে ওরা দুজনে অনেক মজা করতে থাকে যে ওরা দুজনে এখানে সারা দিনটা কাটাচ্ছে, রান্না করছে, রান্না টেস্ট করাচ্ছে, ঠিক যেমন একজন বিবাহিত কাপল যেরকম হয় ওরা দুজনে ঠিক তেমন করতে থাকে। এরপর ওরা দুজনে টিভি দেখতে বসে, আর সেই সময় ম্যানি অনেক কাছাকাছি চলে আসে আইফের। আসলে ওখান থেকে ম্যানি রিমোটটা নিচ্ছিল। তারপর দুজনে হরর মুভি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর আইফ যে ম্যানির এত কাছাকাছি তাতে ম্যানিরও খুব ভালো লাগে। ওরা দুজনে এই জায়গাটাতে অনেক ভালো ভালো মুহূর্ত কাটাতে থাকে। এরপর ম্যানি ফোন করে আইফকে। ম্যানি এখন ভাব করতে থাকে যেন আইফ সিঙ্গাপুরে চলে গেছে আর ওদের মধ্যে এখন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে। ওরা দুজনকে দূর থেকে যে কতটা মিস করছে সেইভাবেই ওরা দুজনে কথা বলতে থাকে। আর এইভাবে কথা বলতে বলতে ম্যানি আর আইফ দুজনেরই মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সত্যি আর কদিন পরেই আইফ সিঙ্গাপুরে চলে যাবে, আর তখন তাদের দুজনের মধ্যে কনভারসেশনটা হয়তো ঠিক এরকমই হবে। এরপর ম্যানি এসে আইফের পাশে বসে পড়ে। আইফ বলে, তোমার মনে হয় আমি সিঙ্গাপুরে গিয়ে আমার কোর্সটা কমপ্লিট করতে পারবো? আমার কেন জানি না খুব ভয় করছে, মনে হচ্ছে আমি পারবো না। ম্যানি বলে, একদম এইসব উল্টোপাল্টা ভাববে না, তুমি অবশ্যই করতে পারবে। তুমি যদি সিঙ্গাপুরে গিয়ে কোর্সটা কমপ্লিট করো আমি ভীষণ প্রাউড ফিল করব। এটা শুনে আইফ খুব খুশি হয়ে যায়। ম্যানি বলে, আচ্ছা আইফ, এটা কি সম্ভব যে আমাদের প্রেমের সম্পর্কর যে এক্সপায়ারেশন ডেটটা রয়েছে 4 অক্টোবর সেটা মুছে ফেলা? এটা কি কোনোভাবে বাড়ানো যায় না? আইফ সেই সময় কি বলবে বুঝতে পারছিল না। আসলে আইফ সেও তো ম্যানিকে ভালোবেসে ফেলেছে, আর এখান থেকে চলে যেতে খুব কষ্ট হবে আইফের। রাত হয়ে গেলেও ওরা দুজনে মিলে সেই জায়গাটাতেই থাকে, আর ওখানেই দুজন মিলে অনেক ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় আইফ বলে, ম্যানি আমার নেশা হয়ে গেছে। তাই ম্যানি সেই সময় আইফের শোয়ার জন্য একটা জায়গা করে দিচ্ছিল, কারণ নেশা হয়ে গেলে ঘুম পায়। আইফ সেই সময় ওখানে থাকা একটা বাথটাব ছিল সেটার ভেতরে ঢুকে যায় আর বলে এই জায়গাটাই সব থেকে সুন্দর। ম্যানি সেই সময় আসে আইফকে নিয়ে ওখান থেকে ওঠার জন্য, কিন্তু আইফ কিছুতেই উঠবে না এখান থেকে। আইফ বলে, তুমি চুপ করো, এই জায়গাটাই সব থেকে ভালো। তাই আইফের কথা মতো ম্যানিও ওখানে বসে পড়ে। মাতাল হয়ে আইফ সেই সময় অনেক উল্টোপাল্টা কথা বলছিল। ম্যানি বলে, তুমি কিন্তু ড্রাঙ্ক। আইফ বলে, আমি যখন ড্রাঙ্ক হয়ে যাই তখন আমি কোনো কিছুতে ভয় পাই না। আইফ সেই সময় ম্যানিকে নিজের অনেক কাছে ডাকে, আর তাতে করে ওরা দুজনে ভীষণ কাছাকাছি চলে আসে। আইফ ম্যানির কানে কানে বলে, তুমি জানো কি, আমাদের যখন রিলেশনটা শেষ হয়ে যাবে তখন আমি খুব কষ্ট পাবো। আমি যখন তোমার সাথে থাকি তখন আমি খুব খুশি থাকি, তখন আমার মনে হয় এই সময়টা যেন কখনো শেষ না হয়। সমস্তটা শুনে ম্যানি অবাক হয়ে যায়, আর ম্যানি বুঝতে পারে যে আইফ ওকে ভালোবেসে ফেলেছে। আইফ যাতে ভালো করে আরামে শুতে পারে ম্যানি সেই সময় আইফকে নিজের কোলে নিয়ে নেয়, আর ম্যানি ভীষণ স্যাড হয়ে যায়। ম্যানি বলে, তুমিও যখন আমার কাছে থাকো তখন আমার মনে হয় সমস্ত কিছু খুব ভালো চলছে, আমার জীবনটা সব থেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আমি তোমাকে একটা সিক্রেট বলি, আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমি মন থেকে আশা রাখি যে তুমিও ঠিক আমাকে এরকমই ভালোবাসবে। কথাগুলো শুনে আইফের চোখ থেকেও তখন জল পড়ছিল। ম্যানি আইফের মাথায় কিস করে, যেটাতে আইফ খুব শান্তি পায়। পরের দিন ছিল আইফের সেই ইন্টারভিউটা। সেই সময় ওখানে আইফের বাবা একটা খাম রেখে দেয়, তার উপরে আসলে একটা মেসেজ লেখা ছিল, যেটা লিখেছিল ম্যানি। ওখানে লেখা রয়েছে, আমার সঙ্গে সময় কাটানোর জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ আইফ, আমি তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কাটাই। এই মেসেজটা পড়ে খুব খুশি হয়ে যায় আইফ, কিন্তু সেই সময় ওর ইন্টারভিউটা চলছিল। ইন্টারভিউ চলাকালীন সেই সময় ম্যানি ওকে মেসেজ করে জানায় যে আজকে আমার যেতে একটু দেরি হবে। এই সমস্ত কিছুর জন্য ইন্টারভিউটা মোটেই ভালো হচ্ছিল না আইফের। আর তারপরে অবশেষে আইফ ইন্টারভিউটা মোটামুটি দেয়।
সন্ধ্যা হয়ে গেলে আয়েফ রুকি আর জোবার্টের সঙ্গে দেখা করে আর বলে যে ওর ইন্টারভিউটা মোটামুটি ভালোই হয়েছে, মনে হচ্ছে সিঙ্গাপুরে যাওয়ার টিকিটটা ওকে এবার কেটে ফেলতেই হবে। এটা শুনে রুকি আর জোবার্ট দুজনেই তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু একটা ব্যাপার নিয়ে আয়েফের মনটা খুবই খারাপ। আয়েফ জানিয়ে দেয় যে সে ম্যানিকে ভালোবেসে ফেলেছে আর এখন ওর আর সিঙ্গাপুরে যেতে ইচ্ছে করছে না ম্যানিকে ছেড়ে। এটা শুনে রুকি আর জোবার্ট দুজনেই অনেক রেগে যায় আর বলে কত বছর ধরে তুই সিঙ্গাপুরে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিস, আর এখন সামান্য একটা রিলেশনশিপের জন্য তুই সিঙ্গাপুরে যাবি না? তুই লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবি, সেখানে তোদের দুজনের সম্পর্কটাও ভালো থাকবে, আবার তুই আসবি দেখা করতে, ম্যানি তোর সঙ্গে যাবে দেখা করতে। সত্যি সত্যি আইফ বুঝতে পারছিল না ও কি করবে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন ম্যানি আর ডব দুজনের একসঙ্গে জন্মদিন, আর ম্যানি আজকে ওর সঙ্গে আইফকে নিয়ে এসেছে ওরই বাড়িতে সবার সঙ্গে মিট করাতে। সবাই ম্যানির সঙ্গে আইফকে দেখে বেশ খুশিই হয়। সেই সময় ম্যানির বাবা আইফের সম্বন্ধে জানতে চায় যে আইফ কী করে। আইফ তখন সবটা খুলে বলে যে ও অ্যানিমেটর হতে চায় আর সিঙ্গাপুরে গিয়ে কোর্স করতে চায়। ম্যানির বাবা বুঝতে পারে যে তার মানে আইফ সেরকম কোনো বড়লোক ফ্যামিলির মেয়ে নয়, আর এটা শোনার পরই ম্যানির বাবার আর ভালো লাগে না আইফকে। ঠিক সেই মুহূর্তেই ওখানে ম্যানির মা চলে আসে, নিজের মা। আর ম্যানির মা বরাবরের মতোই ম্যানির বাবা, ম্যানির সৎ মা ডব কাউকেই পছন্দ করে না, তাই এখানে সে সবাইকে বড় ছোট করে অনেক অপমান করতে থাকে। কিন্তু ম্যানির বাবা এইসব পাত্তাও দেয় না। ম্যানির মা এত ঝামেলা করে যে ডব আর ম্যানি দুজনেরই মন অনেক খারাপ হয়ে যায়। ম্যানির মা ভুলেই গেছে যে আজকের দিনটা তার ছেলের জন্মদিন, সে এইভাবে তার ছেলের জন্মদিনটা নষ্ট নাও করলে পারত। এটা বুঝতে পেরে আইফ সেই সময় ম্যানির হাতটা শক্ত করে ধরে। ম্যানির বাবা সেই সময় বলে, তুমি যে মেয়েটাকে আজকে বাড়িতে নিয়ে এসেছো তার কোনো ক্লাস আছে? আমাদের ক্লাসের সঙ্গে তার কি কোনো ম্যাচ আছে? সারাদিন তুমি গাছ নিয়ে পড়ে থাকো, এটা আমার মোটেই পছন্দ নয়। তাই আমি চাই তুমি বিজনেসে মন দাও, আমি যেন 2 দিনের মধ্যে তোমার দোকান বন্ধ করে দেওয়া দেখতে পাই। ম্যানির বাবার কথাগুলো খুব খারাপ লাগে আইফের। আইফ তখন ম্যানির হাতটা ছেড়ে দেয়। এইরকম অপমান পাবে কখনোই আইফ সেটা আশা করেনি। ম্যানি তারপর আইফকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ ম্যানি চাইছে না আইফের এরকম অপমান হোক ওখানে। ম্যানি বলে, আমার এখানে তোমাকে আনাটাই উচিত হয়নি, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তুমি আমার বাবার কথায় কিছু মনে করো না, তুমি কিন্তু আমার জন্য পারফেক্ট, তুমি এটা ভুলে যেও না। আইফ বলে, না আমি পারফেক্ট নই। আজকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, সত্যি সত্যি তোমাদের সঙ্গে আমাদের কতটা পার্থক্য। তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা। আজকে এটা তোমার বাবা আমাকে বুঝিয়ে দিল ম্যানি। এত কিছুর পরে আমি কিভাবে তোমার জীবনে থাকবো? ম্যানি বলে, আমি জানি আজকের ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছো, তুমি সময় নাও, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আইফ কিছুই মানতে চায় না। ও বুঝতে পেরে গেছে যে সত্যি সত্যি হয়তো কোনোদিনও পাওয়া হবে না ম্যানিকে ওর। আইফের থেকে হঠাৎ এরকম পরিবর্তন দেখে ম্যানির খুব কষ্ট হচ্ছিল। আইফ আরও বলে যে আমার মা বাবাও সারাদিন ঝগড়া করে, তোমার মা বাবার মধ্যেও ডিভোর্স হয়ে গেছে। আমি চাই না আমাদের সম্পর্কটাও কোনোদিনও বিয়ের পরে এরকম জায়গায় এসে দাঁড়াক যেখানে তুমি আমি কেউ একে অপরকে সহ্য করতে পারবো না। আমি সেই দিনটা দেখতে চাই না। তুমি আমার কাছে অনেক ভালো একটা মানুষ, আর আমাদের সম্পর্কটা যতটা সুন্দর এরকমটা সারা জীবন আমি চাই, কিন্তু আমি জানি সেটা কখনো সম্ভব নয়। মানুষ যখনই খুব কাছাকাছি চলে আসে তখনই তাদের মধ্যে সম্পর্ক আর ভালো থাকে না। এই কথাগুলো শুনে ম্যানির যেন আরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। এটার মানেই তো আইফ ম্যানিকে বিশ্বাস করতে পারছে না। ম্যানি খুব কষ্ট পেয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আজকে আইফ সেও খুব কষ্ট পেয়েছে। সেদিনই রাত করে আইফ যখন বাড়ি ফেরে ও দেখতে পায় ওর মা আর বাবা দুজনেই খুব ঝগড়া করছে। আজকে আইফের বাবা প্রথম আইফের মায়ের বিরুদ্ধে কথা বলছে যে আমি যা যা করি সব কিছু তোমাকে ভালোবেসে করি। হ্যাঁ, আমি হয়তো তোমার মতো বড় চাকরি করি না, কিন্তু আমি তোমার জন্য যা যা করি সেগুলো কি অন্য কেউ করবে? আমরা একে অপরকে সেই কত বছর ধরে চিনি, কেউ কখনো কারোর হাত ছেড়ে দিইনি। তার সবটাই হয়েছে শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে। তুমি আমাকে কখনো বোঝোনি, বুঝতে চাওনি। আইফ সেই সময় এসে ওর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ভীষণ কান্না করতে থাকে। আর আইফের মা সেও তখন অনেক কান্না করছিল। আইফের মা বুঝতে পারে আসলে সে সবসময় রাগ করে সবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, কখনো দেখতে চায় না যে আইফের বাবা তাকে আসলেই অনেকটা ভালোবাসে। অন্যদিকে ম্যানি সেও বাড়িতে ফিরে আসে, আর সেই সময় আগ্নেস মানে ওর সৎ মা ওখানে আসে। ম্যানি সেই সময় কান্না করতে করতে বলে, আমি আজকে খুব কষ্ট পেয়েছি, আমি ভালো নেই মা। আসলে আগ্নেস ম্যানিকে অনেক ভালোবাসে, একদম নিজের ছেলের মতোই।
ম্যানি তখন তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে আইফের চুল বেঁধে দিচ্ছিল ওরই মা, আর ওর মা তখন আইফের কাছে সরি চায়। আসলে ওর মা চেয়েছিল আইফ যেন এখানেই থাকুক, কারণ দূরে চলে গেলে আইফের মায়েরই খুব কষ্ট হবে যে তার মেয়েটা তার থেকে দূরে চলে গেছে। আজকে আইফ তার মাকে জড়িয়ে ধরে আর তার মাকে ক্ষমা করে দেয়। আর ওদের দুজনের এই মিল দেখে আইফের বাবা সেও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যানির বাবাকে দেখা যায় ম্যানির বাবার যে ব্যাগটা সেটা ডবের কাছে ছিল বলে ম্যানির বাবা রেগে ডবকে ওই ব্যাগ দিয়ে অনেক জোরে জোরে মারে। ঠিক সেই সময় ওখানে ম্যানি চলে আসে। ম্যানি ওর বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি যে কালকে আমাকে আর আমার বন্ধুকে এতটা অপমান করলে, তুমি কি অপমানটা করে সত্যি সত্যি নিজেকে অনেক বড় ভাবছো? তুমি কি জানো তোমাকে বাবা পরিচয় দিতে আমার কতটা লজ্জা করে? তুমি কি এটা কখনো ভেবে দেখেছো? তুমি তো খালি আমার ফিউচার নিয়ে চিন্তা করো। তুমি এটা কি ভেবে দেখেছো দেশের কত মানুষ তোমাকে ঘৃণা করে? সারা জীবন নিজের কাজ আর নিজের টাকা নিয়েই তুমি থেকে গেলে। দিনের শেষে কটা মানুষ তোমাকে ভালোবাসলো সেটা তুমি দেখতে পেয়েছো? তুমি থাকো এই বাড়িতে একা, আমি মা আর ডগকে নিয়ে আজই এখান থেকে চলে যাব। কথাগুলো শুনে তখন খুবই কষ্ট পাচ্ছিল ম্যানির বাবা। সবার প্রতি সারা জীবন খালি অন্যায়ই করে গেছে ম্যানির বাবা, এবার হয়তো তার শাস্তি পাওয়ার সময়। পরের দিন রকি এসে সবাইকে জানায় যে ও ফাইনালি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে ফেলেছে। যে নিউজটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এখন আর মাত্র 10টা দিন বাকি আছে আইএফ সিঙ্গাপুরে চলে যাওয়ার। সেই সময় আইএফ ফোনে দেখে যে ও সিঙ্গাপুরের ইন্টার্নশিপ করার জন্য অ্যাকসেপ্ট হয়ে গেছে, মানে ওই ইন্টারভিউটাতে, যেটাতে ওরা সবাই মিলে ভীষণ খুশি হয়ে যায়। আর অন্যদিকে ম্যানি তার মা আর ভাইকে নিয়ে বেরিয়ে যাবে বলে সিদ্ধান্তটা নিয়েই নিয়েছে। সিঙ্গাপুরে যেতে আর যখন মাত্র 5 দিন বাকি, আইএফ ওর মা বাবার সঙ্গে খুব সুন্দর একটা ডিনার করে। সবাই ভীষণ খুশি, কিন্তু আইএফের মনটা একদম ভালো নেই। ম্যানির সাথেও কোনো যোগাযোগ নেই এখন আর। যখন আর 3 দিন বাকি, আইএফ নিজের লাগেজ গোছানো শুরু করে। ও তখন ম্যানির দেওয়া সেই ছাতাটা হাতে নিয়ে নেয় আর ভাবতে থাকে এই ছাতাটা নিয়েই সে সিঙ্গাপুর যাবে। কিন্তু ম্যানির কথা মনে পড়তেই যে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে। আজকে আইএফের ফ্লাইট। আইএফের চোখ যায় ম্যানির দেওয়া সেই গাছটার উপর, আর যেটা দেখতে খুব মন খারাপ হয়ে যায় আইএফের। অন্যদিকে ম্যানির যে প্ল্যান শপ ছিল সেখানে ডব জিজ্ঞাসা করে, আচ্ছা আইএফ কোথায়? ও যে বলেছিল আমরা একসঙ্গে আরো অনেক ছবি আঁকবো। বেন টু বলে যে আইএফকে খোঁজা বন্ধ করো, ও তো সিঙ্গাপুর চলে যাচ্ছে। ওরা সবাই মিলে বলাবলি করতে থাকে যে আইএফের সিঙ্গাপুরে যাওয়ার দিনটা কবে, 4 নাকি 5। বেন টু বলে যে 4 অক্টোবর তোর বেরোনোর কথা। ডবস বলে তাহলে কি আজকেই ও চলে যাবে? ম্যানি তখন অবাক হয়ে যায়, কারণ আজকের দিনটাতেই আইএফ চলে যাচ্ছে। আর ওদের কথা ছিল যে যেদিন চলে যাবে আইএফ সেদিন ওরা দুজনে দেখা করবে। তাই সব মান অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে ম্যানি বেরিয়ে পড়ে আইএফের সঙ্গে দেখা করবে বলে। বেন 1 দেখে যে তাড়াহুড়োর চোটে ম্যানি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছে। অন্যদিকে আইএফকে দেখা যায় ওর জিনিসপত্র সে সময় গাড়িতে তোলা হচ্ছিল। ওর বাবা ওর সঙ্গে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। তারপর আইএফ ওর মাকে গুড বাই জানিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ম্যানি বাইক নিয়ে আসে আইএফের সঙ্গে দেখা করতে। গাড়িতে যেতে যেতে আইএফ হঠাৎ করে সেই ডায়েরি থেকে পেয়ে যায় সেই শর্তগুলো লেখার কাগজটা। আর ওখানে নিচে লেখা রয়েছে যে 4 অক্টোবর আমরা দুজনে দেখা করব। আইএফ বলে আমাকে ম্যানির সঙ্গে একবার কথা বলতে যেতেই হবে বাবা, ওকে আমায় বোঝাতে হবে যে আমি ওকে মিস করি, আমাদের সম্পর্কটা শেষ হবে না। আইএফের বাবা বলে ঠিক আছে, আমি তো লাগেজগুলো নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি, তুই তাড়াতাড়ি করে চলে আসিস। অন্যদিকে ম্যানি চলে আসে আইএফের বাড়ির সামনে, আর সেখানে তখন আইএফের মা দাঁড়িয়েছিল। ম্যানি এসে জিজ্ঞাসা করে আইএফ কোথায়? ম্যানির মা বলে তুমি কে? ম্যানি বলে আমি তো আইএফের বয়ফ্রেন্ড। এটা শুনে আইএফের মা একেবারে অবাক হয়ে যায়। আইএফের মা সে সময় ম্যানির সঙ্গে তাড়াতাড়ি করে সেলফি তুলতে থাকে। এই সময় আইএফের বাবা ফোন করে ওর মাকে আর বলে যে আইএফ বেরিয়ে গেছে ওরা যেখানে প্রথম দেখা করেছে সেই জায়গাটাতে। এটা শুনে তো ম্যানি অবাক হয়ে যায়, আর একটু অপেক্ষা না করে ম্যানি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। আইএফ সেও তাড়াতাড়ি করে ওই কলোনিটাতে চলে আসে। অন্যদিকে ম্যানি যখন আসছিল হঠাৎ করে ওর বাইকটা চলা বন্ধ হয়ে যায়, আর কিছুতেই বাইকটা স্টার্টই নিচ্ছিল না। আর আইএফ অপেক্ষা করতে থাকে সেই গলিতে যে কখন ম্যানি আসবে ওর সঙ্গে শেষবারের মতো দেখা করতে। এদিকে এয়ারপোর্টে যেতে দেরিও হয়ে যাচ্ছে আইএফের। আইএফ তখন ওই ছোট কাগজটা বের করে আর ওতে কিছু একটা লিখে নিচে রেখে দেয়, আর তারপর ওখান থেকে চলে যায়। তবুও আইএফের অনেক কষ্ট হচ্ছিল যে শেষ একটা বার ম্যানির সঙ্গে ওর আর দেখা হলো না। ম্যানি ছুটতে ছুটতে অবশেষে সেই গলিটার ওখানে আসে, আর ওখানে সেই চিরকুটটা পেয়ে যায় যেটা আইএফ ওর জন্য রেখে গেছে। ও
ওখানে লেখা রয়েছে তুমি যদি এটা দেখতে পাও তাহলে ম্যানি 143। মানে আইএফ যে ম্যানিকে ভালোবেসে ফেলেছে সেই কথাটাই ও ম্যানিকে জানালো এভাবে। ম্যানির তখন অনেক কষ্ট হয় যে আইএফ চলে গেল, ওর সঙ্গে একবার দেখাও হলো না। সেদিনও ফিলিপিন্সে একটা আন্দোলন চলছিল, সবাই মিলে গাছ লাগানোর জন্য আন্দোলন করছে, কারণ পরিবেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে। আর সেই রাস্তা দিয়েই তখন আইএফ ওর বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। ওর বাবাকে ফোন করে বলে যে খুব তাড়াতাড়ি আমি আসছি। আর ওই আন্দোলনের মাঝখানেই খুঁজে বেড়াচ্ছিল চারিদিকে ম্যানি, কারণ ম্যানি জানে এই জায়গাটাই হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। তো কোনো না কোনোভাবে এইখানেই হয়তো ও পেয়ে যাবে আইএফকে। আর সত্যি সত্যি সেই আন্দোলনের মধ্যেই ম্যানি আর আইএফের আবারও দেখা হয়ে যায়, ঠিক প্রথমবারের মতো। আইএফ সেই সময় চিৎকার করে ম্যানিকে ডাকে, আর ম্যানি যখন দেখতে পায় আইএফ ওর সামনেই দাঁড়িয়ে আছে, তখন ম্যানি ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। অনেকটা ভুল বোঝাবুঝির পরে ওদের দুজনের একটাবার দেখা হওয়াটা ভীষণ জরুরি ছিল। ম্যানি বলে তুমি চলে যাচ্ছ, কতদিনের জন্য? আইএফ বলে 2 বছর। ম্যানি বলে তুমি যখন ওখানে পৌঁছবে তখন নিজের খেয়াল রাখবে, একদম না খেয়ে থাকবে না, আর খিদে পেলেই সবসময় নুডলস খাবে না। আমি শুনেছি ওখানে নাকি অনেক গরম, তাই সবসময় ছাতা কাছে রাখবে। ম্যানি তখন আবারও শুলেসটা বেঁধে দেয় আইএফের, আর বলে যখন ওখানে যাবে সবসময় নিজের জুতোর ফিতে বাঁধার কথা মনে রাখবে। কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল আইএফ। ও তখন ম্যানিকে শক্ত করে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে, কারণ এই ভালোবাসার মানুষটাকে ছেড়েই ওকে চলে যেতে হচ্ছে। ম্যানির চোখ থেকেও তখন জল পড়ছিল, সে যে ভীষণ মিস করবে আইএফকে। ম্যানি তখন আইএফের চোখের জলটা নিজের হাতে মুছিয়ে দেয়। আইএফ বলে সরি ম্যানি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমার সঙ্গে একটাবার দেখা না করে কিছুতেই যেতে পারছিলাম না। আমি তোমাকে ভালোবাসি ম্যানি। ম্যানি বলে আমি সবসময় চেয়ে এসেছি তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তাই ওখান থেকে কোর্স কমপ্লিট করে তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আইএফ বলে আর সেই সময় আমাদের ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না, প্রমিস করছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ম্যানি বলে আর তুমি যেদিন ফিরে আসবে সেদিন আমি তোমাকে নিতে আসবো এয়ারপোর্টে। কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আইএফ। ম্যানি বলে আই লাভ ইউ আইএফ। ম্যানি তখন চিৎকার করে বলে আই লাভ ইউ আইএফ। আইএফ খুব খুশি হয়ে ম্যানিকে জড়িয়ে ধরে, আর তারপর ম্যানি প্রথমবারের মতো আইএফকে কিস করে। আর এবার ওদের 2 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ চলবে, আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়।